আমাদের আজকের গল্প ভাগ্যের রোষে, কলমে শর্মিষ্ঠা কর্মকার মিশ্রা। কি বললি কথাটা? আবার বল। তুমি ঠিকই শুনেছ মা, তাও আরও একবার বলছি। আমি বৌদিকে বিয়ে করছি আগামী রবিবার। নিউ টাউনের একটি হোটেলের কমিউনিটি হল বুকিং করা হয়েছে। সন্ধ্যায় লগ্ন আছে, রেজিস্ট্রি বিয়ে হবে, তারপর খাওয়া দাওয়া। আমার সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো ওই অজাত কুজাতের মেয়েটার সাথে নিজের বিয়ের কথা বলতে একটুকু মুখে বাঁধল না তোর? রায়চৌধুরী পরিবারের সম্মানের কথা একবারও মনে এলো না? সর্বোপরি ছোট থেকে এই শিক্ষা দিয়েছি তোকে। নিজের মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস। প্রথমত, রায়চৌধুরী আমার বাবার উপাধি নয়, এটা তোমার বাবার বংশ। দ্বিতীয়ত, মানুষকে মানুষ ভাবার শিক্ষা আমি ঠিকই পেয়েছি, তবে সেটা বাবার থেকে, তোমার থেকে নয়। রায়চৌধুরী বংশের প্রতি আমার কোনো দায় দায়িত্ব আগেও ছিল না, এখনও নেই। তাহলে এখানে এসেছিস কেন? তুই আমার থেকে নিশ্চয়ই অনুমতি নিতে আসিসনি, অথবা এটাও আশা করিসনি যে আমি তোর বিয়েতে আশীর্বাদ করতে যাব। না মা, কাউকে আশীর্বাদ করার ক্ষমতা তোমার মধ্যে নেই তা আমার অজানা নেই। জন্মসূত্রে আমি তোমার সন্তান, তাই তোমাকে জানাতেই এখানে আসা। যদিও আমি আসতে চাইনি, শুধু বাবা আর আমার হবুশ্রীর কথা রাখতে। ও, তাই তো ভাবি, এত গলার জোর কোথা থেকে আসছে? তোমার কথা শেষ হলে তুমি আসতে পারো, ফটক খোলাই আছে। আজকের পর থেকে এই পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক রইবে না। এই পরিবারের কেউ তোমার বিয়েতে যাবে না। এই বংশের মানুষ যার তার সাথে সম্পর্ক রাখে না। গিরধারী, উনি বেরিয়ে গেলে ফটক বন্ধ করে দিও। অরুণ দরজার দিকে পা বাড়াতেই পিছন থেকে ডাক আসলো, দাঁড়া দাদা ভাই, আমিও আসছি তোর সাথে। চুমকি, এখনই নিজের ঘরে যাও। কে তোমার দাদা? এই বাড়ির সাথে ওর সব সম্পর্ক আজ হতে ছিন্ন। আর কোনো অপরিচিত লোকের সাথে তোমার কোথাও যাওয়া হবে না। না মা, আমি তোমার হুকুম আর মানতে পারলাম না। যদি দাদা ভাই এ বাড়িতে অপরিচিত হয়, তবে আজ এবং এখন থেকেই আমিও এই বাড়ির মেয়ে নই। দাদা ভাই, তুই একটু দাঁড়া, আমি এখনই আসছি। যেতেই যদি হয় তবে মনে রেখো, এই বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তবেই যাবে। এখান থেকে একটা জিনিসও নিয়ে যেতে পারবে না। তোমার সম্পত্তি, তোমার বংশ এবং তোমার আত্মঅহংকার নিয়ে এই প্রাসাদে তুমি একাই থাকো। এইসবে আমাদের 3 ভাই বোনের না তো কখনো কোনো লোভ ছিল, আর না আছে। একজন তো চলেই গেছে, আর কোনোদিনও ফিরে আসবে না আমাদের কাছে। একজন যে রয়েছে তাকে আর হারাতে চাই না। চুমকি দৌড়ে নিচের ঘরে চলে গেল, যেখানে তার দিদিমা মাধবী দেবী থাকেন। দিদিমাকে প্রণাম করে ঘরের দেওয়ালে টাঙানো 2টো ফটো ফ্রেম খুলে নিয়ে বেরিয়ে গেল। মল্লিকা তখনও তার বৈঠকখানার মধ্যিখানে দাঁড়িয়ে। চুমকিকে মাধবী দেবীর ঘর থেকে বেরোতে দেখেই হুঙ্কার ছাড়ল, তোমাকে বলেছি এ বাড়ির কোনো জিনিস তুমি নিয়ে যাবে না। কথাগুলো বোধ হয় শুনতে পাওনি। না মা, এ বাড়ির কোনো কিছুই আমি নিইনি, তবে চলেই যখন যেতে হবে তখন এই 2টো জিনিস এখানে না রাখলেই ভালো। মল্লিকা দেখল 2টো ফটো ফ্রেম, যার একটাতে পুরো পরিবার আর অন্যটা তার মৃত সন্তানের। চুমকি চলে গেল তার দাদার সাথে। গিরিধারী ফটক বন্ধ করে দিয়ে অন্দরে ঢুকে গেল, কিন্তু মল্লিকা তখনও ঠায়ে দাঁড়িয়ে রইল প্রসাদপম বাড়ির বৈঠকখানায়। চোখের কোণটা কি একটু হলেও চিকচিক করে উঠল? করলেও সেটা খুবই সাময়িক, কারণ কিছু গাছ আছে যারা ভাঙবে কিন্তু মচকাবে না কখনো। সময় কতটা অতিবাহিত হয়েছিল তা খেয়াল ছিল না। মল্লিকার হুঁশ ফিরল যখন গিরিধারী আবারও ফিরে এসে তাকে ডাক দিল, মণিমা, বড়মা একবার ডেকেছেন। ঠিক আছে, আসছি। মাধবী দেবীর ঘরে ঢুকে মল্লিকা দেখল তার মা খাটের মধ্যিখানে আতশোয়া হয়ে রয়েছেন। একজন আয়া তখন বিছানাটিকে চারিধার থেকে গুছিয়ে দিয়ে মানুষটিকেও পরিপাটি করে দিয়ে বিছানার পাশে আরাম কেদারাটিকে নিয়ে রাখল। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। যতক্ষণ ঘর ফাঁকা হয়নি মা মেয়েতে কোনো বাক্যালাপ হয়নি। মাধবী দেবী মেয়েকে হাতের ইশারায় আরাম কেদারায় বসতে বললেন। মল্লিকা আরাম কেদারার দিকে এগিয়ে গেল, সেখানে না বসে সোজা মায়ের পাশে এসেই বসল। মাধবী দেবী তার কাঁপা কাঁপা হাতে মেয়ের পিঠে হাত বোলাতে লাগলেন। ওরা কি প্রকৃতই আমার সন্তান? নিজের মায়ের প্রতি এরূপ ব্যবহার কোনো সন্তান করতে পারে মা? মাধবী দেবী মেয়ের হাতটা নিজের হাতে নিয়ে বললেন, ওরা তোমারই উপযুক্ত সন্তান মলি, তাই তো এত তেজ ওদের শরীরে,
ওদের মনে। নিজের মেয়েকে খুব ভালো করেই চেনেন মাধবী দেবী, তবুও একবার চেষ্টা করলেন। একটু সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিয়ে বললেন, ওদের ক্ষমা করে দাও মলি, ফিরিয়ে নিয়ে এসো সবাইকে। সংসারটা যখন তোমার, সন্তানও তোমার, তখন আর ঝামেলা বাড়িয়ে কি হবে। মল্লিকা সরু চোখে নিজের মাকে দেখল। ঝটিকায় নিজের হাত সরিয়ে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। যা কখনো সম্ভব নয় সেই সব কথা বলার প্রয়োজন নেই। ওই লোকটিকে এ বাড়ির ত্রিসীমানায় আমি দেখতে পারবো না মা। আর বাকি রইল ছেলে মেয়েদের কথা। ওরাও আজ থেকে আমাদের কেউ না। শেষ পর্যন্ত সন্তানদের থেকে মুখ ঘুরিয়ে নিবি তাই বলে কোনো মা তার তিনটে নির্দোষ সন্তানকে বিনা কারণে এত কষ্ট দিতে পারে? ওরা তো তোর পেটেরই, তোর শরীরের অংশ। মা হয়ে ওদের ভালো থাকার জন্য ওদের কি মেনে নেওয়া যায় না মা? মাধবী দেবী যথেষ্ট উত্তেজিত হয়ে কথাগুলো বললেন। না, যায় না। যে সন্তান নিজের মায়ের সম্মান করতে জানে না, মায়ের আদেশ গ্রাহ্য করে না, তাদের কোনোদিনও মেনে নেওয়া যায় না। মাধবী দেবী তার শেষ অস্ত্র চালালেন। এতগুলো বছর নিজের ভুলের জন্যই তুমি জীবনে সুখ শান্তি পেলে না। তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আজ এই বয়সে এসে সন্তানেরাও তোমাকে ছেড়ে চলে গেল। এরপরেও তোমার এত অহংকার আসে কোথা থেকে? মা, তুমি এইসব কথা বলছো? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছি। ওরা তোমার সন্তান হতে পারে, আমারও নাতি নাতনি হয়। দিনের পর দিন তোমার সমস্ত অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, কিন্তু আর না। আজ এক সর্বহারা মানুষ তুমি, যে স্বামী সন্তান সকলের থেকে বিতাড়িত। এই অবস্থায় তোমার মাথার উপর থেকে যদি তোমার মা বাবা দুজনেই হাত তুলে নেন, তবে তোমার পরিচয় কি হবে ভেবে দেখেছো? মল্লিকার নিজের কান, নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এ কাকে দেখছে ও? বিস্ময়ের রেশ কাটানোর আগেই দরজা খোলার আওয়াজ আসতে মল্লিকা তাকিয়ে দেখল তার বাবাকে। গিরিধারী ও আয়া ধরাধরি করে ভিতরে ঢুকলো। বাবাকে আরাম কেদারায় বসিয়ে দিয়ে গায়ের চাদরটা ঠিক করে পরিয়ে দিল আয়াটি। গিরিধারী বাবার পা দুটো থেকে জুতো খুলে সাইডে রেখে দিল। কাজ শেষে দুজনেই একসাথে বেরিয়ে গেল। যাবার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে গেল। ক্ষণিকের নিস্তব্ধতা শুধু ঘরটিকেই নয়, সেখানে বিরাজমান তিনজন মানুষকেও হয়তো গুছিয়ে নিতে একটু সময় দিল। মল্লিকা তখনও খাটের শেষ প্রান্তেই দাঁড়িয়েছিল, হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু মল্লিকার বাবা প্রতাপচন্দ্র তার আগেই শুরু করলেন। অরুণের বিয়েতে আমরা সবাই উপস্থিত থাকব। আমি অরূপকে কথা দিয়েছি, তুমিও আমাদের সাথে যাবে মলি, আর দরকার হলে ওখানেই থাকবে। কিছুদিন বৌমার সাথে থাকলে ওর পক্ষেও এই কষ্টের সময়টা কাটিয়ে উঠতে সুবিধে হবে। না, কখনো না। প্রথমত ওই হারা ভেতে মেয়েটার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি, আর আজ ওর জন্যই আমার বাকি দুই ছেলে মেয়েও আমাকে ছেড়ে চলে গেছে। ওকে আমি কোনো দিনও মেনে নেব না। দ্বিতীয়ত, ওই দুশ্চরিত্র মানুষের সাথে এক জায়গায় থাকা আমার পক্ষে সম্ভব নয় কোনো মতেই বাবা। কে দুশ্চরিত্র, কে অদায়িত্ববান, সেটা আর কারো অজানা নয় আশা করি। বাবা হিসেবে ভেবেছিলাম তোমার পাশে থাকলে, তোমার অন্যায় আবদারগুলোকে প্রশ্রয় দিলে তোমাকে সুখী রাখতে পারবো। কিন্তু আমি ভুল ছিলাম। তোমার পাপে আমরাও সমান ভাগিদার। ক্ষমা চাওয়ার কোনো পথ আজ আর নেই। ভাবিনি সেই পাপের ফল এইভাবে পেতে হবে। আমাদের দাদুভাইকে অকালে হারাতে হবে। বাবা, অলোকের মৃত্যুর জন্য কি তুমি আমাকে দায়ী করছো? হ্যাঁ, করছি। সেদিন যদি অভিভাবক হয়ে অলোকের পাশে দাঁড়াতাম, তবে আজ সে বেঁচে থাকতো। 5 মাস পেরিয়ে গেছে সেই ঘটনার, কিন্তু তারপরও তোমার মধ্যে এতটুকুও পরিবর্তন দেখতে পাইনি তোমার মা, তোমার দুই সন্তানেরা, এমনকি আমিও। অরুণ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমাদের সম্পূর্ণ সম্মতি আছে। ওর বিবাহের দিনে এবাড়ির প্রতিটা মানুষ যাবে ওদের প্রাণ ভরে আশীর্বাদ করতে। এটা আমার সিদ্ধান্ত। এই বয়সে এসে আর কোনো বড় আঘাত আমি অথবা তোমার মা নিতে পারবো না। কথাগুলো বলার সময় প্রতাপচন্দ্র এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন, তিনি হাঁপাতে শুরু করলেন কথা শেষে। সাথেই কাশির পরিমাণ বাড়তে লাগলো। গিরিধারী ঘরের বাইরেই হয়তো অপেক্ষা করছিল। তাড়াতাড়ি ঘরে এসে তার মালিককে জল খাওয়ালো। মাধবী দেবী বিছানায় আধা শুয়ে বলতে লাগলেন গিরিধারীকে স্বামীর বুকে হাত বুলিয়ে দিতে। তারপর মেয়েকে বললেন, মলি, তুমি এখন এসো। এত উত্তেজনা তোমার বাবার শরীরের জন্য ঠিক নয়। গিরিধারী এখনই খোকাকে ডাক দে। মল্লিকা ঘর থেকে বেরিয়ে উপরতলায় নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর দাদা বৌদির গলা শুনতে পেল। বাবার শরীর সত্যি খারাপ হয়ে যাওয়া একটু পরেই ডাক্তারও এলো।
মল্লিকা নিজের ঘর থেকে প্রায় সবই শুনতে পাচ্ছিল। বাড়ির সবার কথাবার্তা, হাঁকডাক, দৌড়োদৌড়ির আওয়াজ কানে আসলেও তার ইচ্ছে হলো না একবারও বাবার কাছে যাওয়ার। অনেক রাত পর্যন্ত হুড়োহুড়ি চলার পর সব কিছু শান্ত হলো। প্রতাপচন্দ্রের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। একটু আগেই মল্লিকার দাদার মেয়ে এসে খবরটা জানিয়ে গেল। একটা হলুদ ট্যাক্সি গেট দিয়ে ঢুকে সোজা রায়চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়ালো। অরূপ গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো। গিরিধারী তাকে বৈঠকখানায় বসতে বলে মল্লিকাকে ডাকতে গেল। মল্লিকা সোজাসুজি জানিয়ে দিল বাইরের কারো সাথেই এখন তার দেখা করার কোনো ইচ্ছে নেই। গিরিধারী চলে গেল ঠিকই, তবে কিছুক্ষণ পরেই ফিরে এলো অরূপকে সাথে নিয়ে। মল্লিকা জানালো তার কোনো কথা বলার ইচ্ছে নেই, কিন্তু আমার অনেক কিছু বলার আছে, আর আজ তোমাকে সেগুলো শুনতে হবে। এত বছর পর কি মনে করে এখানে আসা? যাবার আগে বলে গিয়েছিলে আর কোনো দিন এই বাড়ির ত্রিসীমানায় পা রাখবে না। আজ কি হলো? হ্যাঁ বলেছিলাম, তবে নিজের জন্য নয়, সন্তানের জন্যই আজ আবারও তোমার সম্মুখীন হওয়া। অরূপ ঘরে ঢুকে বিছানার পাশে রাখা চেয়ারটাকে টেনে নিয়ে বসলো। মল্লিকা আর চোখে দেখতে লাগলো মানুষটাকে, যাকে লোভী ভিখারি বলে অপমান করতে তার মুখে বাধ্য না। শুনেছে লোকটা তার গ্রামের বাড়িতে থাকে, বাচ্চাদের পড়ায়, একা সংসার নিজেই চালায়, আর সেখানে মল্লিকার নিজের বিলাসবহুল জীবন কোনো তুলনাই হয় না। অলোক, অরুণ আর চুমকি বাবাকে কেন যে এত বেশি ভালোবাসে, আর সুযোগ পেলেই কেন যে ওই অজগায় গিয়ে বসে থাকে, মল্লিকা কিছুতেই বুঝতে পারে না। অনেক বলে ওদের গ্রামে যাওয়াটা আটকাতে পারেনি। অবশ্য মল্লিকার মা বাবার প্রচ্ছন্ন মদতও ছিল নাতি নাতনিদের প্রতি। 1.5 বছর আগে বড় ছেলে অলোক যখন এক অনাথ মেয়েকে বিয়ের কথা বলল, তখন বাড়ির সবাই বেঁকে বসেছিল। সবচেয়ে বেশি বিরুদ্ধে গিয়েছিল মল্লিকা নিজেই। ও ভাবতেই পারেনি তার ছেলে এরকম একটা মেয়ের প্রেমে পড়বে। অলোক জানতো তার মা মৃত্তিকাকে বাড়ির বউ হিসেবে কখনো মেনে নেবে না। বহু বাক বিতণ্ডার পর মল্লিকা অলোককে শাসিয়েছিল, তুমি যদি ওই অনাথ মেয়েটাকে বিয়ে করো তবে ধরেই নেব অলোক বলে আমার কোনো সন্তান নেই। কিন্তু তারপরেও অলোক বাড়ির বিরুদ্ধে গিয়ে মৃত্তিকাকে বিবাহ করে। আলাদা ফ্ল্যাট নিয়ে সেখানে থাকতে লাগে। বিয়েতে একমাত্র অরূপ ছিল ওদের পাশে। মল্লিকা দৃঢ় বিশ্বাস এই লোকটাই ছেলেটার মাথা চিবিয়ে খেয়েছে। হয়তো অলোককে বলেই দিয়েছিল যে অরূপ ওর নিজের বাবা না, তাই হয়তো ছেলে এভাবে নিজের মায়ের বিরুদ্ধে চলে গেছিল। মল্লিকার ভাবনার সুর কাটল দরজা খোলার আওয়াজে। গিরিধারী একটা প্লেটে কিছু জলখাবার ও শরবতের গ্লাস নিয়ে ঢুকলো, টেবিলে রেখে দিয়ে বেরিয়ে গেল। বেশ কিছু বছর আগেই স্বনামধন্য রায়চৌধুরী পরিবারের একমাত্র কন্যাটি তার প্রেমিকের সাথে প্রেম করাকালীন একটি ভুল করে ফেলেন। বিয়ের আগেই সন্তান সম্ভবা হয়ে পড়ে, কিন্তু তার প্রেমিক কন্যাটিকেও ও তার হবু সন্তানকে গ্রহণ করতে অস্বীকার করে। কিছুদিনের মধ্যেই পড়াশোনার নাম করে ছেলেটি দেশের বাইরে চলে যায়। এদিকে কন্যাটি ততদিনে গর্ভস্থ সন্তানের বয়স 5 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার ফলে গর্ভপাতের পথও বন্ধ হয়ে যায়। বাড়িতেও জানাজানি হয়ে যায়। কন্যা দায়গ্রস্ত পিতা মেয়ের অপকর্মের কথা ঢাকার জন্য বংশের সম্মান যাতে কোনোভাবেই নষ্ট না হয়, তার জন্য সাধারণ বা গরিব ঘরের পাত্রের সন্ধান করতে থাকে। শেষে কোম্পানির একটি সাধারণ কর্মচারী রায়চৌধুরীদের নজরে আসে। প্রতাপচন্দ্র সেই কর্মচারীর বাড়ি গিয়ে হাত জোর করে সাহায্যের প্রার্থনা করে। কর্মচারী ছেলেটির সাথে তার মেয়ের বিয়ে হলে ছেলের বাড়ির সম্পূর্ণ দায়িত্ব রায়চৌধুরী পরিবার বহন করবে আজীবন। শর্তানুযায়ী সে সন্তান আসবে তার পিতৃ পরিচয় ছেলেটি দেবে, আর তাই ছেলেটি বিয়ের পরে শ্বশুরবাড়িতেই থাকবে। সেদিন আমার বাবা চাইলে তোমার বাবার প্রস্তাবে রাজি নাও হতে পারতেন। যেভাবে তোমার বাবার দেওয়া সুখ স্বাচ্ছন্দ্যের প্রস্তাব শুরুতেই নাকচ করেছিলেন। মানবিকতার খাতিরে এগিয়ে এসে তোমাকে বিয়ে করেছিলাম, আজীবন তোমার পাশে থাকবো বলে। নিজের না হলেও অলোককে নিজের সন্তানের মতোই ভালোবেসেছিলাম। তুমি নিজে বছর সংসার করলে খেলা করলেও আরও 2 সন্তানের জননীয় হলে, কিন্তু তারপর তোমার হঠাৎ মন উঠে গেল সংসার থেকে। নিজের পুরনো জগতে ফিরে গেলে। বাচ্চারা কি খেলো, কি করলো, কতটা তোমার জন্য কাঁদলো, সেসব নিয়ে তোমার কোনো চিন্তা রইল না। বিদেশ থেকে পুরনো প্রেমিক শহরে ফিরে আসার পরে আমাকেও আর তোমার প্রয়োজনীয় মনে হলো না। প্ল্যান করে বাড়ির কাজের লোককে রাতের বেলা আমার ঘরে ঢুকিয়ে দিলে। মিথ্যে বদনাম দিয়ে আমাকে বাড়ির লোকের কাছে চরিত্রহীন প্রমাণ করলে। সন্তানদের থেকে আলাদা করে দিলে। ভাবলে আপদ বিদায় হলো। এতগুলো কথা বলে অরূপ থামল।
নিজেকে একটু গুছিয়ে নিয়ে কোনো প্রত্যুত্তরের আশা না রেখেই আবারও বলা শুরু করলো। সেদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরতে মৃত্তিকা অলোককে খুশির খবরটা দিল। সে 2 মাসের গর্ভবতী। অলোক আনন্দে কি করবে বুঝে উঠতে পারছিল না। আমাকে ফোন করে জানালো, এখানে আসতে বলল। তারপর ঠিক করলো মাকে সুসংবাদ দিতে এক্ষুনি যাবে ওই বাড়ি। অলোক আমাকে না জানিয়ে তোমার কাছেই এসেছিল। ভেবেছিল একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অবস্থা তুমি ঠিক বুঝবে, এবার আর মুখ ঘুরিয়ে থাকতে পারবে না। কিন্তু যে কখনো মানুষকে মানুষ বলেই মনে করেনি, সে যে নিজের অতীতের কথাই ভুলে যাবে সেটাতে সন্দেহ নেই। ওর কথা শোনার পরে ছেলেকে আদেশ করেছ, ও যদি মেয়েটিকে ছেড়ে চলে আসে তবেই এই বাড়িতে তার ঠাঁই হবে। পেটের বাচ্চাটাকে মেরে ফেলতে বলেছ। মৃতিকাকে আত্মহত্যা করার পথ বেছে নিতে বলেছ বারংবার। তোমার এই জঘন্য নোংরা কারসাজি অলোক নিতে পারেনি। মা হয়েও সন্তানের মনের ভাষা পড়তে পারোনি তুমি। ও আমাকে ফোনে সব জানিয়েছিল, বলেছিল ওর কখনো রায়চৌধুরী বাড়িতে পা রাখবে না। ওকে বাড়ি ফিরে আসতে বলেছিলাম, কিন্তু অলোকের আর ফেরা হলো না। অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিল। সামনে থেকে আসা মাল বোঝাই ট্রাক চোখে পড়েনি। যে সন্তান এখনো ভূমিষ্ঠ হয়নি তার মৃত্যু কামনা করেছিলে। ভাগ্যের রোষে নিজের সন্তানকে হারালে। আগামীকাল অরুণ ও মৃতিকার বিয়ে। অলোকের সন্তান অনাথ হয়ে জন্মাবে না। অরুণ সেই দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করেছে। যদি মনে করো আসতেই পারো বিয়ের আসরে, তবে অবশ্যই বরকনেকে আশীর্বাদ করার জন্য। আর একটা কথা, রায়চৌধুরী বংশের বিষয় সম্পত্তির প্রতি না তো আমার কোনো লোভ ছিল, আর না আমার পরিবারের কারো আছে। এই সব কিছুই তোমার জন্যই থাকুক, আমার জন্য না হয় আমার ছেলে মেয়ে বৌমাই থাক। অরূপ আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ল। এখন তাকে অনেক দূর যেতে হবে। বাড়িতে সবাই অপেক্ষা করছে। জল খাবারের প্লেটটা ওখানেই রয়েছে, ঠান্ডা হয়ে গেছে। অরূপ ছুঁয়েও দেখেনি সেটা। অন্যদিকে মল্লিকা ঠান্ডা পাথর হয়ে বিছানায় বসে রইল। কেউ যেন সপাটে তার 2 গালে 3-4টে থাপ্পড় মেরে গেল। শুধু চোখ দিয়ে গরম আগুনের লাভা বেরোতে লাগলো। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।